কামিনী দেবী তার বৌমা মোনালিসাকে বরণ করে বাড়িতে তোলে এবং নতুন বৌমার অনেক অনেক প্রশংসা করতে থাকে। এসো বৌমা, ভেতরে এসে বসো। আমি শুনেছি তোমার হাতের পকোড়া নাকি খুবই টেস্টি হয়, তাই জন্য তো আমি ভেবেই নিয়েছি কালকে যখন তুমি আমাদের জন্য প্রথম রান্না করবে তখন আমি তোমাকে পকোড়া বানাতে বলবো, কারণ তোমার হাতের পকোড়া আমি টেস্ট করে দেখতে চাই তুমি কতটা সুস্বাদু পকোড়া বানাতে পারো। আচ্ছা মা, ঠিক আছে। এই বর্ষাকালে বৃষ্টির দিনে আমার হাতের পকোড়া সবাই পছন্দ করে, আর আপনারও নিশ্চয়ই পছন্দ হবে, আমি খুব ভালো করেই জানি। কিন্তু মা, এখন আমি ভীষণ ক্লান্ত, আমার রুমটা কোথায় আপনি দেখিয়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। এই খোকা, যা বৌমাকে ঘরে নিয়ে যা। এই শুনে মনোজ তার নতুন বউ মোনালিসাকে ঘরে নিয়ে চলে যায়, আর কামিনী দেবী মনে মনে শুধুমাত্র তার নতুন বৌমার হাতের পকোড়া খাওয়ার কথা ভাবতে থাকে। এভাবেই দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। সকালবেলা মোনালিসা ঘুম থেকে উঠে কাজকর্ম করে রান্নাঘরে চলে যায়। তখনই সেখানে তার শাশুড়ি মা আসে আর সকালবেলাতেই মোনালিসাকে পকোড়া বানানোর কথা বলে। তাই মোনালিসা সকলের জন্য ঝাল ঝাল পকোড়াও বানিয়ে ফেলে। আজকে আমি ঝাল ঝাল করে পকোড়া বানিয়েছি। আমার তো ঝাল পকোড়া খেতে খুব ভালো লাগে, আর আমার হাতের এই ঝাল পকোড়া সবাই পছন্দ করে। আমি জানি এই বর্ষা বাদলের দিনে আমার শাশুড়ি মায়েরও ঝাল পকোড়া খুব ভালো লাগবে। যাই, এবার খাবারগুলো টেবিলে সাজিয়ে দিই। এই বলে মোনালিসা এক এক করে সব খাবার টেবিলে রাখতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের সকলেই খাবার খেতে চলে আসে। বৌদি, আমি আগে কোনো কিছু খাবো না, সবার আগে আমি তোমার হাতের পকোড়া খাবো। আমি দেখবো তুমি কেমন পকোড়া বানাতে পারো। মা তো কালকে তোমার অনেক প্রশংসা করছিল, সত্যিই তোমার হাতের পকোড়া খেতে ভালো হয় কিনা সেটা তো দেখতেই হবে খেয়ে। হ্যাঁ দীপা, এই নাও, তোমার যতগুলো ইচ্ছে তুমি ততগুলো পকোড়া খাও। আমি তো অনেক বেশি করে পকোড়া বানিয়েছি, কারণ আমি ভেবেই নিয়েছি এই বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খাবো, তাই আমি একটু বেশি করেই পকোড়া বানালাম। এই বলে মোনালিসা তার ননদের প্লেটে পকোড়া পরিবেশন করে দেয়। সেই সাথে তার স্বামী, শাশুড়িমা এবং শ্বশুর মশাইকেও ঝাল ঝাল পকোড়া খেতে দেয়। কিন্তু বাড়ির সকলেই মোনালিসার হাতের পকোড়া খেয়ে ঝালে একেবারে বাবা গো মা গো বলে চিৎকার করে ওঠে। বৌদি, তুমি একই পকোড়া বানিয়েছো? উফ, কি ঝাল! বাবারে বাবা, এত ঝাল আবার কেউ খায় নাকি? উফ, কি ঝাল! তুমি এরকম ঝাল পকোড়া কি করে খাও বৌদি? তোমার এরকম ঝাল পকোড়া খেয়ে সবাই প্রশংসা করে? এটা হতেই পারে না। বাবারে বাবা, কি ঝাল! উফ, বাপরে বাপ, যা ঝাল! এত ঝাল তো আমি সারা জীবনে কখনো খাইনি। বৌমা, তুমি এত ঝাল দিয়েছো কেন? ঝাল পকোড়া বানাবে ঠিক আছে, কিন্তু এত ঝাল দেওয়ার কোনো দরকার ছিল? তুমি তো একবার জিজ্ঞাসা করতে পারতে যে আমরা কেমন ঝাল খাই। এরকম ঝাল পকোড়া বানালে আমরা তো কোনোদিনই খেতে পারবো না। বৌমা, তুমি বরং আমাকে একটু মিষ্টি কিছু জিনিস এনে দাও, তা না হলে ঝালে আমার গলাটা একেবারে আগুনের মতো জ্বলছে। তাড়াতাড়ি রান্নাঘর থেকে কিছু মিষ্টি এনে দাও, আর যদি কিছু না পাও তাহলে চিনি অন্তত নিয়ে এসো। শ্বশুর মশাইয়ের মুখে এই কথা শুনে মোনালিসা রান্নাঘর থেকে কিছু মিষ্টি খাবার আনতে চলে যায়, কিন্তু সে কোনো কিছু না পেয়ে শ্বশুর মশাইকে চিনি নিয়ে এসে দেয়। এই দেখে মোনালিসা শ্বশুর বাড়ির সকলেই সেই চিনি খেয়ে নিজেদের মুখ মিষ্টি করার চেষ্টা করে, কারণ প্রচন্ড ঝাল ঝাল পকোড়া খেয়ে তাদের সকলের অবস্থা খারাপ হয়ে যায়। আসলে মোনালিসাদের বাড়িতে কেউ এরকম ঝাল খাবার খেতে পারে না, কিন্তু মোনালিসা বাড়িতে নতুন হওয়ায় তাকে সেরকম ভাবে কেউ কিছু বলতে পারেনি। এভাবেই কিছুদিন কাটে। একদিন, ওহো, বৃষ্টি এসে গেছে, এবার তো আমাকে ঝাল পকোড়া বানাতেই হবে। ঝাল ঝাল পকোড়া বানাবো আর বৃষ্টি দেখতে দেখতে খাবো, আর আমার ঝাল পকোড়া খাওয়া শেষ হয়ে গেলেই বৃষ্টির জলে নেমে পড়বো। উফ, আমার খুব আনন্দ হচ্ছে। এই বলে মোনালিসা রান্নাঘরে চলে যায়, আর সে তার পছন্দ মতো ঝাল পকোড়া বানাতে থাকে। বেশ কিছুক্ষণের মধ্যেই মোনালিসা তাড়াহুড়ো করে ঝাল পকোড়া বানিয়ে ফেলে, আর সে বৃষ্টির জল দেখতে দেখতে ঝাল ঝাল পকোড়া খেতে থাকে। তখনই সেখানে তার ননদ দীপা চলে আসে। বৌদি, কি করছো তুমি? এখানে বৃষ্টির জল দেখছো, আবার খাবারও খাচ্ছো? একবারও তো আমাকে ডাকলে না। কই দাও, আমাকেও একটা পকোড়া দাও, আমিও তোমার সঙ্গে বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খাবো। এই শুনে মোনালিসা দীপাকে কিছু বলতে যাবে, তার আগেই দীপা তার বৌদির হাত থেকে পকোড়ার প্লেট নিয়ে পকোড়া খাওয়া শুরু করে দেয়। কিন্তু সে ভুলে যায় তার বৌদি ঝাল পকোড়া বানিয়েছে, আর একটা পকোড়া খেতে না খেতেই দীপা রান্নাঘরে ছুটে যায়, আর সে ঢকঢক করে জল খেতে থাকে। উফ,
এই বৌদিটা না আবার ঝাল পকোড়া বানিয়েছে। বৌদি, তুমি আগে বলবে তো যে তুমি ঝাল পকোড়া বানিয়েছো। আমি তো ভাবলাম তুমি আজকে ঝাল পকোড়া বানাওনি। তুমি এই পকোড়াতে এত ঝাল দিয়েছো, একটা পকোড়া খেয়ে আমার মুখ পুরোপুরি ভাবে জ্বলছে, আমার ঠোঁটটাও জ্বালা করছে। তুমি আমাকে তো বলার কোনো সুযোগই দিলে না দীপা। তুমি তো জোর করে আমার হাত থেকে পকোড়ার প্লেটটা কেড়ে নিলে, তাই আমি তোমাকে কিছু বলতে পারলাম না। আর তাছাড়া এই বর্ষাকালে আমার ঝাল ঝাল পকোড়া খেতেই ভালো লাগে। দূর, তোমার সঙ্গে কথা বলাই বেকার। এখন আমার প্রচন্ড ঝাল লাগছে, জানি না এবার কি করে ঝাল কমবে। দীপা, আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। তুমি এই ঝাল পকোড়া খেয়ে বৃষ্টির জলে ভিজতে নেমে পড়ো, তাহলে তোমার আর ঝাল লাগবে না। তুমি কি আমার সঙ্গে বৃষ্টিতে ভিজবে? কি, বৃষ্টিতে ভিজবো? কিন্তু মা দেখলে তো রেগে যাবে। আচ্ছা চলো, তুমি যখন বলছো তাহলে একটু এনজয় করা যেতেই পারে। এই বলে দীপা তার বৌদির সঙ্গে বৃষ্টির জলে ভিজবে বলে নেমে পড়ে। তারা ননদ বৌদি দুজনে মিলে বেশ অনেকক্ষণ ধরে ভিজতে থাকে। আর এভাবেই কিছুক্ষণ কাটে। অন্যদিকে দীপা এবং মোনালিসাকে বাড়িতে খুঁজে না পাওয়ায় কামিনী দেবী বাড়ির বাইরে আসে। আর সে তার মেয়ে এবং বৌমাকে দেখে চমকে ওঠে। এ কি, তোমরা এসব কি করছো? এই দীপা, তুইও তোর বৌদির সঙ্গে নেমে পড়েছিস? তুই তো জানিস একটু বৃষ্টিতে ভিজলেই তোর মাথা ভারী হয়ে যায়, তোর মাথা যন্ত্রণা করে, তবুও তুই কোন লজ্জায় বৃষ্টিতে ভিজতে নেমেছিস? আয়, উঠে আয়। বৌদি, চলো এবার উঠে যাই, মা না হলে ভীষণ রেগে যাবে। হ্যাঁ মা, এই তো যাচ্ছি। এই বলে দীপা এবং মোনালিসা বাড়িতে উঠে আসে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর বর্ষাকালে যেদিনই বৃষ্টি হয়, নতুন বৌমা তখনই ঝাল পকোড়া বানিয়ে খায়। আচ্ছা বৌমা, তুমি কি ঝাল ছাড়া কোনো পকোড়া বানাতে পারো না, যেগুলোতে একদমই ঝাল থাকবে না? তুমি এত ঝাল দিয়ে পকোড়া বানাও, আমাদের তো এই বৃষ্টির দিনে পকোড়া খাওয়াই উঠে গেছে। যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো, আমরা তো ভয়ে পকোড়া খাওয়ার কথা বলতেই পারি না। আমি কিভাবে জানবো মা যে আপনারা ঝাল খান না? আমার তো বর্ষাকালে এরকম ঝাল পকোড়া খেতেই ভালো লাগে। আমাদের বাড়ির সবাই কিন্তু ঝাল পকোড়া খেতেই পছন্দ করে। আর আমি যখনই পকোড়া বানাতে যাই, আমি না চাইতেও বেশি বেশি ঝাল দিয়ে ফেলি। বৌদি, এত ঝাল দিলে হয় নাকি? তুমি আমাদের জন্য অন্য পকোড়া বানাবে, আর তোমার জন্য বরং তুমি ঝাল পকোড়া বানাবে। আর হ্যাঁ, তোমার পকোড়া আবার আমাদের পকোড়ার সঙ্গে যেন মিশিয়ে ফেলো না, তাহলে আবার আমাদেরকে ঝালে উহ আহ করতে হবে। সেই দিনের পর থেকে মোনালিসা তার পরিবারের জন্য আলাদা করে পকোড়া বানানো শুরু করে। আর তার হাতে সেই পকোড়া খেয়ে তার পরিবারের সকলে খুবই খুশি হয়। বৌমা, এবার কিন্তু তোমার হাতের পকোড়াটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তো ভেবেছিলাম এবারও হয়তো তুমি ঝাল পকোড়া খাওয়াবে, কিন্তু না, দীপার কথা খুবই কাজে লেগেছে। দেখ দীপা, তোর বৌদি আমাদের জন্য আজকে কত ভালো পকোড়া বানিয়েছে। ও বাবা, আবার নিজের জন্য আলাদা করে ঝাল পকোড়াও বানিয়েছে। হ্যাঁ মা, কিন্তু বৌদি যা ঝাল পকোড়া খায়, ওই ঝাল পকোড়াতে আমরা হাতও দিতে পারবো না। ওটা শুধুমাত্র বৌদিই খেতে পারবে। কিন্তু বৌদি, এত ঝাল খাওয়া তো ভালো নয়। তোমার যখন পেট গরম হবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে। তার উপর আবার তুমি বৃষ্টির জলে ভেজো, বৃষ্টির জলে ভেজাও কিন্তু ভালো নয়। কি বলছো দীপা? বৃষ্টির জলে ভেজা ভালো নয়? আমি তোমার বাড়িতে রাত দিন বৃষ্টির জলে ভিজতাম। আমার যখনই ঝাল পকোড়া খেয়ে প্রচন্ড ঝাল লাগে, তখন আমি বৃষ্টির জলে ভিজতে চলে যাই। এর ফলে আমার শরীরটা ঠান্ডা হয়, আর আমার বেশি ঝালও লাগে না। তোমরা চিন্তা করবে না, এটাই তো মজা। আচ্ছা ঠিক আছে, তোমার যখন একসঙ্গে জ্বর, সর্দি, কাশি হবে, তার উপরে পেটটাও খারাপ করবে, তখন তুমি বুঝবে ঠেলা। আর দেখবে একবার তুমি অসুস্থ হলে ঝাল পকোড়া খাওয়াও ছেড়ে দেবে। সেটা তো হতেই পারে না। যাই হয়ে যাক না কেন, আমি বৃষ্টির জলে ভেজা বন্ধ করতে পারবো না, আর নাইবা ঝাল পকোড়া খাওয়া বন্ধ করব। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন মোনালিসা বৃষ্টিতে ভেজার পর বাড়িতে উঠে আসে, কিন্তু কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নেমে আসে। তাই মোনালিসা আবার ঝাল পকোড়া খেয়ে বৃষ্টিতে ভেজার জন্য নেমে পড়ে। কিন্তু রাত্রিবেলা তার প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হয়, কারণ সেদিন যতবারই বৃষ্টি এসেছিল, মোনালিসা ততবারই পেট ভরে ঝাল পকোড়া খেয়েছিল আর বৃষ্টিতে খুবই মজা করে ভিজেছিল। বাপরে বাপ, এখন তো রাত্রিবেলা কোনো ডাক্তারের কাছেও যেতে পারবো না। আর এখন যদি আমি এই কথাটা বাড়ির কাউকে বলি, তাহলে সবাই আবার আমার উপর খেপে যাবে। না না, আমি বরং বাথরুমে যাই, বাথরুমে গিয়ে একটু বসে থাকি। এই বলে মোনালিসা বাথরুমে চলে যায়। আর সে অর্ধেক রাত পর্যন্ত বাথরুমেই কাটিয়ে দেয়। কিন্তু মোনালিসা বাথরুম থেকে বাইরে বেরোচ্ছে না দেখে মনোজ বলে, কি ব্যাপার মোনালিসা, এতক্ষণ ধরে তুমি বাথরুমে কি করছো? আর কি হয়েছেটা কি তোমার? বাথরুম থেকে বেরোবে না নাকি?
মনোজ, আমি তো এখান থেকে উঠতে পারছি না, আমার পেটে খুব ব্যথা করছে আর ঝাল পকোড়া খেয়ে পেটটা জ্বালা জ্বালা করছে। আমি পটি করলেও আমার পেছন ভীষণ জ্বালা করছে। আজকে আমি অনেক ঝাল পকোড়া খেয়েছি, সেই জন্য এরকম হয়েছে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তার মানে তোমারও পেট খারাপ করেছে, তাই তো? আর তুমি সেটা কাউকে বলতে চাইছো না, তাই তো? কেননা আমরা জানতে পারলে তো তোমাকে ভীষণ বকাবকি করবো। আচ্ছা, তুমি বাইরে এসো, বাড়িতে ট্যাবলেট রাখা আছে, আমি তোমাকে ট্যাবলেটটা দিচ্ছি, খেয়ে নেবে, ঠিক হয়ে যাবে। এই শুনে মোনালিসা বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে আর সে একটা ট্যাবলেট খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে তার পেটে ব্যথা একটু কমলে মোনালিসা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার প্রচন্ড পরিমাণে জ্বর আসে। এর ফলে জ্বরের চোটে সে ঘুমাতেও পারে না, তার শরীর একেবারে আগুনের মতো গরম হয়ে যায়। মোনালিসার গায়ে হাত দিতেই মনোজ একেবারে চমকে ওঠে। তখনই মনোজ সঙ্গে সঙ্গে মোনালিসাকে জ্বরের ওষুধ খাইয়ে দেয়। বাড়িতে শুধুমাত্র এই ওষুধগুলো ছিল বলে আমি তো তোমাকে তাড়াতাড়ি দিতে পারলাম, আর যদি না থাকতো তাহলে এখন এই বৃষ্টির রাতে তোমাকে কোথায় নিয়ে দৌড়াদৌড়ি করতাম বলো তো? সব হয়েছে তোমার জন্য। তুমি যদি এরকম ঝাল পকোড়া না খেতে আর এই বৃষ্টির জলে না ভিজতে, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। আচ্ছা মোনালিসা, তুমি বলো তো এখন কার কষ্ট হচ্ছে? এই জ্বরে ভুগছো, আবার পেটে ব্যথা করছে, এই সমস্ত কিছু তোমারই তো হচ্ছে, তাই না? হ্যাঁ মনোজ, তুমি ঠিকই বলেছো, আমারই ভুল ছিল। অত ঝাল পকোড়া খাওয়াও আমার ঠিক হয়নি, আর বৃষ্টিতে ভেজাও ঠিক হয়নি। আমি এবার থেকে আর ঝাল পকোড়া খাবো না, আর নাইবা আমি বৃষ্টিতে ভিজবো। এইভাবেই মোনালিসা তার ভুল বুঝতে পারে, কিন্তু তার সুস্থ হতে প্রায় 4-5 দিন সময় লেগে যায়। সেদিনের পর থেকে মোনালিসা ঝাল পকোড়া খায় না, আর নাইবা বৃষ্টিতে ভেজার কথা ভাবে। মোনালিসা এখন সুস্থ স্বাভাবিকভাবে তার পরিবারের সকলের সঙ্গে বসবাস করতে থাকে।